হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল থেকে আমি রাফসান বলছি। তোমাদের প্রিয় এই চ্যানেলটার গল্প শুনতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। পৃথিবীটা বড়ই অদ্ভুত, আর সেই পৃথিবীতে বাস করা মানুষগুলো আরো বেশি অদ্ভুত। গিরগিটি যতটা রং পাল্টায় তার থেকে বেশি রং পাল্টায় মানুষ। পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচে না, কিন্তু এই পৃথিবীতে মানুষ অপকর্ম করতে ব্যস্ত। 100 জনের ভেতরে 99 জন খারাপ কাজ করছে, কিন্তু তাদের ঠেকানোর মতো কেউ নেই। কারণ যে একজন ভালো মানুষ আছে তাদেরকে ঠকিয়ে রেখেছে এই মানুষগুলো। ধনী ব্যক্তিরা তো গরিবকে দেখতে পারে না, তাদের রক্ত চুষে ধনীরা আরো বেশি ধনী হচ্ছে। পেছনে 2 জন দাঁড়িয়ে আছে আর সামনে একজন মাস্ক পরে দাঁড়িয়ে আছে, যাকে দেখে চেনো অসম্ভব। মুখে তার সিগারেটটি টেনে ধোঁয়া আকাশে ছেড়ে দিচ্ছে। পেছনে 2 জন দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সামনের ব্যক্তির কথা শোনার অপেক্ষায় আছে তারা। এভাবে অনেক সময় যাওয়ার পর পেছনে 2 জন খুবই বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারলো না। সামনের লোকটি সিগারেটটি শেষ করে সিগারেটের বাকি অংশ পায়ের নিচে ফেলে দিল এবং পিষে ফেললো। সিগারেট খাওয়া শেষ হলে লোকটি এবার বাকি 2 জনের দিকে তাকালো। তাদের দিকে কিছু সময় তাকিয়ে থাকিয়ে বলতে লাগলো, তোমাদের কি প্রচন্ড বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে কিচ্ছু করার নেই। আমার কাছে থাকতে হলে একটু বিরক্ত তো সহ্য করতেই হবে। সমস্যা নেই ভাই, বিরক্ত লাগুক বা রাগ হোক, আমরা সবসময় আপনার সঙ্গ দিতে রাজি আছি। আপনি আছেন বলেই তো আমরা পৃথিবীতে বেঁচে আছি। হঠাৎ কি মনে করে ভাই আমাদের দুজনকে আলাদা করে ডাকলেন? কোনো সমস্যা হয়েছে কি, নাকি আবার কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে হবে? আপনি শুধু আদেশ করুন, আমরা এখনই তাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। আজ কাউকে তুলে নিয়ে আসতে হবে না। আমি তোদের দুজনকে ডেকেছি এই জন্য, কারণ আমার একটি কাজ করে দিতে হবে আবার। আপনার কাজের জন্য আমরা সবসময় উপস্থিত ভাই, আপনি শুধু আদেশ করুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে অ্যাডমিশন নিতে চাই। কিন্তু ভাই, এখন সেখানে কিভাবে? আমার জানা মতে তো সেখানে 3rd ইয়ারের কোনোভাবে অ্যাডমিশন নেওয়া সম্ভব না। এমকে এর কথা শুনে এমকে তার দিকে তাকালো। তার তাকানো দেখে 2 জন মাথা নিচু করে রইল। তোরা হয়তো ভুলে গেছিস আমি কে, আর তোরা আমার লোক, আর তোরাই কিনা সম্ভব নয় কথাটি ব্যবহার করছিস। হ্যাঁ, তোদের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি। ধমক দিয়ে কথা বলল। তার ধমক শুনে 2 জন একটু কেঁপে উঠল। 2 জন এমকে এর দিকে তাকিয়ে মাপ চেয়ে নিল। তোদের মুখে যেন আর এমন কথা না শুনি। সিংহের সাথে চলিস, সব সময় সিংহের মতো আচরণ করবি। আমি যেটা বলেছি মনে সেটা করতে হবে, বুঝতে পেরেছিস তোরা? আমি 1 সপ্তাহের মধ্যে আমার কাজটি দেখতে চাই, এবং ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখতে চাই। তোরা কি কাজটি করতে পারবি, নাকি আমাকে এই কাজটি করে দিতে হবে? হ্যাঁ, না না ভাই, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। একবার যখন আমাদের আদেশ করেছেন তখন ঠিক কাজটি করে ফেলবো, আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি কাজটি কর। আমি এখন যাচ্ছি, খুব তাড়াতাড়ি যেন আমার কাজটি হয়ে যায়। এমকে কথাটি বলে সেখান থেকে চলে গেল, আর সেই রূপে দাঁড়িয়ে রইল এনকে আর আর কে। 1 সপ্তাহ পর ঢাকা সিটি এমন একটি জায়গা যেখানে জনসংখ্যা সব থেকে বেশি বাংলাদেশের। এছাড়াও অনেক জনগণ এখানে বাস করে। শিক্ষিত মানুষের কর্মস্থল মানে ঢাকা। কেউ কারো নয়। যদি কেউ বিপদে পড়ে তাহলে কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসবে না। যদিও করতে আসে তাহলে হাতে গোনা 2-1টা। সন্ধ্যা 7টা বাজে। কমলাপুর স্টেশনে এসে একটি ট্রেন থামলো। ট্রেন থেকে এক এক করে সব মানুষ নামতে লাগলো। যে স্টেশনে একটু আগে কোনো ভিড় ছিল না, আর ট্রেনটি আসার সাথে সাথে স্টেশনে ভিড়ে ভরে গেল। মানুষজন তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে লাগলো, আবার অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে লাগলো। কাঁধে একটি ব্যাগ নিয়ে, পুরনো একটি শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, পায়ে কম দামে একটি স্যান্ডেল, বোকাশোকা একটি ছেলে ট্রেনের বগি থেকে নামলো। নেমে সে কোন দিকে যাবে বুঝতে পারলো না। চারপাশে তাকিয়ে ভাবতে লাগলো যে সে কোন দিকে যাবে,
কাউকে যে জিজ্ঞেস করবে তাও করতে পারছে না, কারণ সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। ছেলেটি একটু হাঁটতে হাঁটতে হোকারের কাছে গেল। হ্যালো ভাইয়া, আমি মাহিম। দূর মিয়া, আপনি মাহিম তো আমি কি করব? আপনি যেই হন না কেন সেটাই আমার কোনো যায় আসে না। যদি বাদাম নেন তো টাকা দেন, আর না হলে এখান থেকে তাড়াতাড়ি যান, অযথা আমাকে বিরক্ত করবেন না। মাহিমকে আর কোনো কথা বলতে না দিয়ে বাদামওয়ালা সেখান থেকে চলে গেল, কারণ তার এখন মূল কাজ বাদাম বিক্রি করা, আর বাদাম বিক্রি করে তার সংসার চলে। ভিড়ের মাঝে মাহিম কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। স্টেশনের একটি বেঞ্চে গিয়ে কিছু সময় বসে রইল। ট্রেন সেই স্টেশন ছেড়ে চলে গেল, যে যার গন্তব্যে চলে গেল। কিছু সময়ের মাঝে টেনশন ফাঁকা হয়ে গেল। এমন সময় সেখানে একটি 11 বছরের বাচ্চা আসলো এবং মাহিমের পাশে বসে পড়লো। ছেলেটির হাতে কিছু কলম আর বই, হয়তো স্টেশনে এইসব বিক্রি করে তার জীবন চলে। ভাইয়া, একটা কলম আর খাতা নিন। সারাদিন তেমন আর বিক্রি হয়নি। আপনি যদি একটা খাতা আর কলম নিতেন তাহলে খুব উপকার হতো। সেই টাকা দিয়ে আমি আমার ছোট বোনের জন্য একটা পাউরুটি আর কলা কিনে নিয়ে যাব। তুমি কেন এসব বিক্রি করছো? তোমার বাবা আর মা কোথায়? আমার বাবা আমাদের সাথে থাকেন না, আর আমার মা অসুস্থ। তিনি আগে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে আমাদের সংসার চলতো সারাদিন, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাকে এই কাজ করতে হচ্ছে। আমার জন্য ওষুধ কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যদি বিক্রি না হয় তাহলে রাতের খাবার আমাদের জুটবে না। তার কথা শুনে মাহিম একটি খাতা আর কলম নিয়ে নিল। কি যেন ভেবে সেটি তার ব্যাগের ভিতরে রেখে দিল। আপনাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন। হ্যাঁ রে, আমি আজকে ঢাকায় এসেছি, কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না। সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। এই ঢাকা শহরে কেউ আপন নয়, যে যার কাজ করতেই ব্যস্ত। আর আপনি কাউকে বিশ্বাস করবেন না। যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ঠকিয়ে দেবে, তাই সাবধানে চলবে। তুই ছোট হলে কি হবে? তুই অনেক বড়দের মতন কথা বলছিস দেখছি। চলতে চলতে সবকিছুই বুঝতে শিখে গেছে ভাইয়া। দুমুঠো খাবার খাওয়ার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় আমার মতন ছেলেটাই বুঝে শুধু। ছেলেটির কথায় মাহিম তার মাথায় হাত দিল। তারপর কিছু একটা ভাবতে লাগলো। কি ভাবছে সেটা সবার অজানা। তুই কি আমাকে বলতে পারবি এই ঠিকানাটা কোথায়? মাহিম একটি কাগজ বের করে ছেলেটির সামনে দেখালো, কিন্তু ছেলেটি কিছু বলতে পারলো না, কারণ সে পড়াশোনা কিছুই জানে না। দুঃখিত ভাইয়া, আমি কিছুই জানি না, কারণ আমি পড়াশোনা করিনি কখনো। আপনি অন্যজনকে দেখান। ঠিক আছে, সমস্যা নেই। তোর বাড়ির ঠিকানা বল, সময় করে আমি একদিন তোর বাড়িতে যাব। আচ্ছা, ঠিক আছে। ছেলেটি মাহিমকে তার বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে দূরে চলে গেল, কারণ তাকে তার কলম ও খাতাগুলো বিক্রয় করতে হবে। মাহিম সেই জায়গা থেকে উঠে স্টেশন থেকে বাইরে চলে আসলো। এমন সময় সেখানে একটি গাড়ি আসলো এবং মাহিমকে জোর করে সেই গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ঢাকা শহর খুবই ব্যস্ত শহর। নতুন শহরে এসেছে মাহিম, কিছুই চেনে না। স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে যাবে সে বুঝতে পারলো না। চারপাশে রাতের অন্ধকার, শুধু দোকানের লাইট জ্বলছে। ভিড়ের মাঝে সবাই নিজের কাজ করতে ব্যস্ত। এমন সময় মাহিমের সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশধারী কয়েকজন লোক নামলো এবং মাহিমকে মুখে একটি কালো কাপড় পরিয়ে দিয়ে গাড়িতে তুলে নিল। মাহিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, সেই ব্যর্থ হলো, কারণ 2-3 জনের সাথে নিজের শক্তির সাথে পেরে উঠছে না। অনেকভাবে নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কে আপনারা? আর আমাকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। এত বেশি বকবক করিস না, তোকে তো ছেড়ে দিব, কিন্তু তার আগে আমাদের বসের কাছে তোকে নিয়ে যাই। তোর অপরাধের শাস্তি তুই পাবি। আমাদের বস যেটা বলবে আমরা সেটাই করব। এখন বেশি কথা বলিস না, তাহলে কিন্তু একটি বুলেটও মিস যাবে না। লোকগুলো মাহিমকে নিয়ে একটি গোডাউনের সামনে আসলো। গোডাউনের থেকে নামিয়ে তার ভেতরে নিয়ে গেল এবং একটি চেয়ারের সাথে বেঁধে দিল। চারপাশের গোল হয়ে সবাই অপেক্ষা করতে লাগলো। এমন সময় জিন্স প্যান্ট, গায়ে টি শার্ট, চোখে ব্ল্যাক চশমা, মাথায় বড় চুল বাঁধা
একটি স্টাইলে মেয়ে প্রবেশ করলো, যাকে দেখে সবাই তার দিকে তাকালো। মেয়েটির পেছনে আরো 2-3 জন ছেলে মেয়ে আছে। মেয়েটির স্টাইল দেখেই বোঝা যাচ্ছে সে এই দলের লিডার। মেয়েটি এসে দেখলো যে চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে এবং সে খুব নড়াচড়া করছে নিজেকে ছাড়ানোর জন্য। কিরে, তোরা এই কাকে তুলে এনেছিস? এত নড়াচড়া করছে কেন? তোরা কি ওকে অজ্ঞান করিসনি? এত ষাঁড়ের মতো লাফালাফি করছে কেন? কুইন, তাকে নিয়ে আসার পর থেকে এমন করছে, আমরা কিছু বলিনি, শুধু আপনি নিষেধ করেছেন বলে। খুব ভালো কাজ করেছিস তোরা। এর সাথে কি কোনো ব্যাগ ছিল নাকি? থাকলে সেটা নিয়ে আয়, দেখি আমার এলাকায় গিয়ে কিভাবে ড্রাগস পাচার করে। মেয়েটির কথা শুনে একটি লোক গিয়ে মাহিমের সাথে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে আসলো। ব্যাগটি মেয়েটির পাশে থাকা আরো একজন নিল। আকিব, ভালো করে চেক করে দেখ কিছু পাস কিনা। এই ব্যাগে হয়তো সেই ড্রাগস পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এখন চেক করে দেখছি। আকিব ব্যাগের চেন খুলে এক এক করে জামা কাপড় বের করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটিকে পেল না। সাদ এবং বাকিরা যা লক্ষ্য করে দেখলো যে ব্যাগ থেকে শুধু পুরনো জামা কাপড় বের হচ্ছে। ভালো করে চেক করে দেখ, কাঙ্ক্ষিত জিনিসটা তো পাওয়ারই কথা। ব্যাগ থেকে তোমার সবকিছু বের করে ফেলছি, কিন্তু ড্রাগস তো পাচ্ছি না। এটা কিভাবে সম্ভব? আমি তো সঠিক খবরই পেয়েছিলাম যে স্টেশন থেকে একটা ব্যাগ কাঁধে এমন একটা ছেলে আসবে যার কাছে অনেকগুলো ড্রাগস থাকে। সাদ কথাগুলো বলে মাহিমের কাছে এগিয়ে গেল। মাহিমের দিকে ভালো করে নজর দিয়ে দেখলো যে তার গায়ে খুবই পুরনো পোশাক, পায়ের স্যান্ডেলও তেমন ভালো না। তোর কাছে কোনো ড্রাগস থাকলে তাড়াতাড়ি বের করে দে, নইলে আমি কিন্তু তোকে জানে মেরে দেবো। তুই যদি আমাদেরকে ড্রাগস দিয়ে দিস তাহলে আমি তোকে খুব কম যন্ত্রণা দিয়ে মারবো। মাহিমকে কারা কিডন্যাপ করে নিয়ে এসেছে এটা মাহিম জানে না, কিন্তু কিডন্যাপারের লিডার যে একজন মেয়ে হবে সেটা কখনো ভাবতে পারেনি। তারপর সে মনে মনে ভাবলো যে হয়তো ঢাকার মেয়ে এই জন্য এতটাই স্মার্ট। মাহিমের মনের ভেতর ভয় হতে লাগলো, যদি তাকে সত্যি মেরে দেয়। এই জন্য সে ভয়ে ভয়ে বলতে লাগলো, দয়া করে আমাকে মারবেন না। আপনারা কিসের কথা বলছেন? আমি তো সেটা জানি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। দেখ, একদম ন্যাকা সাজবি না, তোকে ভালোভাবে বলছি, শুনছিস না? এখনো সময় আছে, তাড়াতাড়ি বল ড্রাগস গুলো কোথায় রেখেছিস। সাদের কথা শুনে মাহিম কিছুই বুঝলো না, তবুও সে বলল যে তার কাছে কোনো ড্রাগস নেই। সাদ আকিবকে অনুমতি দিল মাহিমকে অত্যাচার করার জন্য। আকিব পাশ থেকে একটি হক স্টিক তুলে নিয়ে এসে মাহিমকে মারতে লাগলো। মাহিম গ্রামের সাদা সিধে ছেলে, এত মার সে একসাথে কোনো দিনও খায়নি। ব্যথার কারণে অনেক চিৎকার করতে লাগলো এবং নিজেকে ছেড়ে দিতে বলল। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছুই জানি না। আপনার যেটার কথা বলছেন, আপনারা কেন আমার এত মারছেন? আমার তো খুব লাগছে। মাহিম কান্না করতে করতে বলল। মাহিমের কণ্ঠ শুনে মনে হলো যে সে সত্যি কান্না করেছে, কিন্তু মুখে কালো কাপড় বেঁধে দেওয়ার জন্য তারা বাইরে থেকে কিছুই বুঝলো না। তুই এত ন্যাকা সাজিস না, বুঝছিস ছেলে? তোর বস তোকে যে ড্রাগসের প্যাকেট দিছে সেটা আমাকে বের করে দে। আপনারা কিসের কথা বলছেন? আমি এখনো বুঝতে পারছি না। আমি তো আজকে গ্রাম থেকে ঢাকা শহরে এসেছি, এখনো পর্যন্ত আমি এই ঢাকা শহর কিছুই চিনি না। আর আপনারা বলছেন কিনা আমার বস আছে, আমার কাছে কোনো ড্রাগস আছে। তুই আমাদের এত বোকা ভাবিস না যে আমরা কোনো কিছু বুঝি না। আমি বুঝতে পারছি না যে কেন আপনারা আমাকে এত বারবার বলছেন। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমাকে পুরোপুরি চেক করতে পারেন, তবুও আমাকে আর মারবেন না। সাদের ইশার আসলে আকিব তাকে মারা থামিয়ে দিল এবং সাদের ইশারা অনুসারে তার কাছে এগিয়ে আসলো। তোর কি মনে হচ্ছে ছেলেটা কি সত্যি কথা বলছে? আমারও সেটাই মনে হচ্ছে সাদ। এই ছেলেগুলো মনে হয় ভুল করে এটাকে তুলে নিয়ে এসেছে। তাছাড়া দেখলে না, ব্যাগের ভেতর থেকে সব পুরনো জামা কাপড় বের হলো এবং ব্যাগের ভেতর থেকে একটি এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডও পেলাম। ওই ছেলেকে জিজ্ঞেস করে দেখ কি বলে। আচ্ছা, তুই ঢাকাতে কেন এসেছিস? আর তোর নাম কি? আমার নাম মাহিম, আর আমি ঢাকাতে এসেছি নিজের পড়াশোনা করার জন্য। গ্রামে আমার যতটুকু সম্পত্তি ছিল সেটা আমার এক চাচা কিনে নিয়েছে। গ্রাম থেকে আমার আর পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না, এই জন্য
আমার এক পরিচিত চাচার সাথে কথা বলে আমি এই ঢাকাতে চলে এসেছি। ঢাকাতে এসে পড়াশোনা করার জন্য এবং কোনো একটা কাজ করার জন্য। যদিও তোর কোনো কথা শুনে আমাদের বিশ্বাস হচ্ছে না, তবুও আমরা কোনো নিষ্পাপ ব্যক্তিকে মারতে চাই না। তোকে হয়তো ভুল করে তুলে এনেছে, তাই তোদেরকে বলছি এর পরের বার যেন এমন ভুল না হয়। একজনকে তুলে নিয়ে আসতে বলেছি আর অন্যজনকে নিয়ে চলে এসেছিস তোরা। ভুল হয়ে গেছে কুইন। ড্রেস আপ দেখে ভেবেছিলাম যে এটাই সেই ছেলে, তাই তুলে নিয়ে চলে এসেছি। যা, এখন এই ছেলেটাকে বাইরে রেখে আয়। পরের বার যদি তোরা এই ভুল কাজ করিস তাহলে একটারও মাথার খুলে থাকবে না। তোদের জন্য আজকে সেই কাঙ্ক্ষিত লোকটাকে ধরতে পারলাম না। এর পরের বার থেকে আমি ডিজে এই কাজের জন্য যাব। সাদ খুব রেগে কথা বলল। এমন কথা শুনে তার লোকগুলো খুব ভয় পেয়ে গেল, কারণ তারা সবাই জানে যে তাদের কুইন কতটা ভয়ানক ডেঞ্জারাস। তুই কি ছেলেটির মুখ দেখবি না যে কে এটা? দরকার নেই, নিজের ফেস ওরে দেখিয়ে লাভ নেই। ওদেরকে ছেড়ে দিয়ে আসতে বল ছেলেটাকে। কথাগুলো বলে সাদ আগে আগে চলে গেল এবং তার পেছনে আকিব, রিমন, প্রিয়া, আয়েশা সেই গোডাউন থেকে বেরিয়ে গেল। সাদের লোকগুলো ব্যাগে তার জামা কাপড় ভরে মাহিমকে গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে গেল। রাত 12টা বাজে। ঢাকা শহরে এটা তেমন গভীর না বললেও চলে, কারণ ব্যস্ততার শহর হলো ঢাকা। এখানে মানুষ দিন রাতে ব্যস্ত থাকে। দুই বন্ধু কোথাও থেকে ফিরছে, রাস্তা ফুটপাত দিয়ে দুইজন বিভিন্ন রকম গল্প করতে করতে যাচ্ছে। আজকের পুষ্পা মুভিটা সেই ছিল। আল্লু অর্জুনের যে এত সুন্দর সুপারহিট মুভি করে সেটা আমি ভাবতে পারি। বলতে পারিস বক্স অফিসে এখন এই পুষ্পাটা কাঁপাবে। সাউথ ইন্ডিয়ান মুভি বলে কথা, তুই কি আমাদের বাংলাদেশের সাকিব খানের মুভি পেয়েছিস? যে সব ছবিতে এক জিনিস কাহিনী, নায়ক মারামারি করবে, ভিলেন খুন করবে, আর তাকে যখন খুন করতে হবে তখনই পুলিশ চলে আসবে আর সেই চিরচেনা এক ডায়লগ মারবে, আপনারা কেউ খুন করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। নিয়াম নামের ছেলেটি এমন কথা বলাতে অপর পাশের মারুফ নামের ছেলেটি খুব জোরে হেসে ফেলল। তাকে দেখা দেখি নিয়াম নামের ছেলেটাও হাসলো। আরে তোর তো মুভিতে কাজ করার কথা, কিন্তু সেটা না করে আমার পাশে কেন? তুইও কম একটা জানিস না? তুই যে সুন্দর অ্যাক্টিং করছিস, তুই তো আল্লু অর্জুনকে ফেল করে দিবি। দুইজন গল্প হাসাহাসি করতে করতে ফুটপাতে হেঁটে যাচ্ছিল। তিন রাস্তার মোড় ছেড়ে এসে একটু দূরে আসতে নিরিবিলি জায়গা পড়ে সেই জায়গা দিয়ে তারা হেঁটে যাচ্ছে। এমন সময় একটা মাইক্রো গাড়ি এসে থামলো। সেটা দেখে তারা দুজন থেমে গেল। গাড়ি থেকে একজনকে ফেলে দিল এবং গাড়িটি সেখান থেকে চলে গেল। তারা দুজন একে অপরের দিকে চাওয়াচাই করে নিল। তারা কি করবে সেটা বুঝতে পারলো না, কারণ এই ঢাকা শহরের দিনে দুপুরে খুন করে লোক ফেলে যায়, তবুও কারোর কিছু বলার ক্ষমতা নেই। কেউ যদি সাহায্য করতে চায় তাহলে হয়তো তারই দোষ হয়ে যায়। কিরে মারু, গিয়ে কি দেখবি? কাকে ফেলে রেখে গেল? আমার তো সেখানে যেতে ইচ্ছে করছে না। তুই তো জানিস যে এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। তাছাড়া এই ঢাকা শহরে তুই যদি কাউকে সাহায্য করতে চাস তাহলে তুই নিজেকেও বিপদে পড়তে পারিস। টাকা যাদের আছে, আইন তাদের পকেটে। সেটা তো আমিও জানি রে, কিন্তু তাই বলে এমন একটা দায়িত্বহীনের মতো কাজ করব? এই শহরে যে যাই করুক না কেন, আমরা তো আর তাদের মতো হতে পারি না, কারণ আমরা তো এই শহরের বাসিন্দা নই। আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি নিজেদের জীবন ঠিক করার জন্য। তুই যখন বলছিস তাহলে আমি যাচ্ছি, কিন্তু যদি পরে পুলিশে ঝামেলা জড়াতে হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এমনিতেই আমাদের বাঁচানোর জন্য এই শহরের কেউ নেই, তারপর যদি পুলিশের ঝামেলায় পড়ি বুঝতে পারছিস কি হবে। সব কিছু আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি সেখানে চল। একটি ভালো কাজ করার জন্য যে এত সময় ধরে সিদ্ধান্ত নেওয়া লাগে সেটা এদের দুজনকে দেখলে হয়তো বোঝা যাবে না। দুইজন নিজেদের মাঝে অনেক সময় কথা বলে সামনের দিকে এগিয়ে গেল। মারুফ নিজের ফোনের লাইট জ্বালিয়ে দেখলো যে একটি ছেলে পড়ে আছে। তারা দুজন তাড়াতাড়ি গিয়ে সেই ছেলেটিকে তুললো এবং রাস্তার ওপর ফুটপাতে বসিয়ে দিল। ছেলেটির জ্ঞান নেই। মারুফের হাতে একটি পানির বোতল ছিল, সেখান থেকে পানি নিয়ে ছেলেটির মুখে ছিনিয়ে দিল। কিছু সময় পর ছেলেটির জ্ঞান ফিরে এলো।
জ্ঞান ফিরে পাওয়ার পর সে চারপাশে তাকিয়ে দেখলো যে একটি রাস্তার পাশে বসে আছে। নিজের দুপাশে তাকিয়ে দেখলো যে অপরিচিত দুটি ছেলে। দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আপনারা যে ড্রাগসের কথা বলছেন সেসব আমার কাছে নেই। ছেলেটির মুখে এমন কথা শুনে তারা দুইজন একে অপরের দিকে তাকালো, তারপর আবার ছেলেটির দিকে তাকালো। তারা দুইজন বুঝতে পারলো না যে এত বোকা চোখের আড়ালে সে কি এমন খারাপ কাজ দয়া করবে। করে আমার চশমাটা আপনারা খুঁজে দেবেন। চশমা ছাড়া আমি চারপাশ কিছু ভালো করে দেখতে পাচ্ছি না, সবকিছু ঝাপসা লাগছে। মারু, দেখ, লাইট দিয়ে চশমা খুঁজে এনে দে। নিয়ামের কথা শুনে মারুফ চারপাশে ফোনে লাইট দিয়ে খুঁজতে লাগলো। কিছু সময় পর চশমাটি পেয়েও গেল। সেটি তুলে নিয়ে এসে ছেলেটির হাতে দিল। ছেলেটি চশমা নিয়ে নিজের চোখে পড়ে নিল। এরপর তাদের দুজনের দিকে তাকালো। দয়া করে আপনারা আমাকে ছেড়ে দিন। আমি আজকে গ্রাম থেকে শহরে এসেছি, কিন্তু আপনারা ভুল করে আমাকে ধরে ফেলেছেন। আমি কোনো ড্রাগসের বিষয়ে খবর চাই না, আমি তো গ্রামে একজন সাদা মাত্রা ছেলে। তারা দুইজন বুঝতে পারলো যে এই ঢাকা শহরে এসে ছেলেটি আসার প্রথমে কোনো খারাপ দলের হাতে পড়েছিল, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল ড্রাগসের জন্য, এবং তারাই জীবন ভিক্ষা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তুমি আমাদেরকে যেটা মনে করছো আমরা তারা নয়। তোমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা তোমাকে আবার এই রাস্তায় ফেলে দিয়ে গেছে। এর মানে আমি বেঁচে গেছি? আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। ওরা খুব নিষ্ঠুর, আমাকে অনেক মারা মেরেছে, পুরো শরীর এখন প্রচন্ড ব্যথা করছে। তুমি এখন কোথায় যাবে? সেই ঠিকানা যদি থাকে তাহলে আমাদের কাছে দাও, আমরা সেটা দেখে তোমাকে সেই বাড়িতে পৌঁছে দেব। আমার সাথে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা তো দেখছি না। ওরা কি আমার ব্যাগ সেখানেই ফেলে রেখে আসছে? তুমি অপেক্ষা করো, আমি চারপাশে লাইট দিয়ে খুঁজে দেখছি যে তোমার ব্যাগ পাওয়া যায় কিনা। ছেলেটি ফুটপাতেই বসে থাকলো। মারুফ আর নিয়াম মিলে নিজেদের ফোনের ফ্ল্যাশ ধরিয়ে ছেলেটির ব্যাগ খুঁজতে লাগলো। ব্যাগ খুঁজতে খুঁজতে একটি পুরনো স্কুল ব্যাগ পেলো, যেটা তুলে নিয়ে ছেলেটির কাছে এলো। এই ব্যাগ কি তোমার? আমার মনে হয় এটাই তোমার ব্যাগ। জি জি জি, এটাই আমার ব্যাগ। ভাগ্য ভালো ওরা আমার সাথে আমার ব্যাগটা নিয়ে গেছে, না হলে যে আমার ঢাকায় আসা ব্যর্থ হয়ে যেত, কারণ আমার জামা কাপড় এবং কাগজপাতি সব এই ভিতরেই ছিল। তোমার নাম কি আর তুমি কোথায় যাবে? তুমি কি জানো তোমাকে কে ধরে নিয়ে গিয়েছিল? মাইম আমার নাম, আমাকে কেউ ধরে নিয়ে গিয়েছিল সেটা তো আমি জানি না। আমি যখন স্টেশন থেকে বের হতে যাচ্ছিলাম তখন কারা যেন আমাকে তুলে নিয়ে যায়, কিন্তু আমার এটা মনে আছে যে সেখানে মেয়ে মানুষ কথা বলতেছিল। মারুফ আর নিয়াম বুঝতে পারলো যে মাহিমকে কে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তবু তারা কিছু বলল না। বাসার ঠিকানা দেখাতে বলে মাহিমা ব্যাগে খুঁজেও সেটা পেল না। মাহিম মন খারাপ করে বসে রইল। মন খারাপ করা দেখে তারা দুজন বুঝে ফেললো যে সেই ঠিকানা রাখা জিনিসটা হারিয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কি ফোন আছে যাদের কাছে তুমি যাবে? আমি এখানে কিছু চিনি না, যার কাছে যাব তার ফোন নাম্বারও আমার কাছে নেই। এখন আমি বুঝতে পারছি না যে কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। আজ না হয় তুমি আমার সাথে যাবে, কাল সকাল হলে নিজের ঠিকানায় চলে যেও। কথাগুলো বলে নিয়াম মারুফের দিকে তাকালো। মারুফ ও তার কথায় সায় দিল। মাহিম যদিও ওদের সাথে যেতে চাচ্ছিল না, তারা দুজন জোর করে নিয়ে গেল, কারণ এক সময় তারা দুজনে এমন অসহায় হয়ে ঢাকা শহরে এসেছিল। মাহিমের শরীর প্রচন্ড দুর্বল, তাই তাকে তারা ধরে নিয়ে যেতে লাগলো। তারপর খুশি মনে একটি ছেলে ব্যাগ নিয়ে একটি গৌডানে প্রবেশ করলো। যত দেশের খুনি সবই হচ্ছে ছেলেটির মুখে। ছেলেটিকে হাসতে দেখে গেটে থাকা লোকগুলো তাকে ভেতরে যেতে দিল। ছেলেটি ব্যাগ নিয়ে সোজা বসের রুমে চলে আসলো। বসের রুমে বসেছিল আলিফ নামের একটি মস্তান, যে কিনা ঢাকার শহরের ছোটখাটো একটি মস্তান। খুন খারাপি, লুটপাট এবং ড্রাগস ইয়াবা পাচার করে থাকে। যত রকমের খারাপ কাজ হয় সেটা এই আলিফের হাত ধরে হয়ে থাকে। তাই এই লাইনে আলিফের তেমন ক্ষতি করার মতন কেউ হয়ে ওঠেনি। বস, আপনার কাজ হয়ে গেছে। এই নিন আপনার ড্রাগসের ব্যাগ। এখানে আপনার সব ড্রাগস আছে।
কেউ আন্দাজই করতে পারেনি যে আমি ব্যাগ নিয়ে চলে এসেছি। তাছাড়া কারোর সন্দেহ হয়নি। ছেলেটি আলিফকে ব্যাগ দিল। আলিফ মদ পান করা রেখে সেই ব্যাগ দিল। এরপর ব্যাগের চেন খুলে তার ভিতর হাত ঢুকিয়ে সাদা প্যান্টের বস্তুগুলো বের করলো। ছোট ছোট প্যাকেটগুলো আলিফ নেড়ে চেড়ে দেখতে লাগলো। এইগুলো দেখে সে বড্ড খুশি হয়ে গেল এবং অট্ট হাসিতে ফেটে পড়লো। নিজের বসের হাসি দেখে ছেলেটিও হাসতে লাগলো। তুই অনেক ভালো কাজ করেছিস, সবার চোখের আড়ালে ড্রাগসগুলো এখানে নিয়ে চলে এসেছিস, এর জন্য তোকে পুরস্কার দেওয়া উচিত। তুই কি বলিস? আপনি যেটা ঠিক মনে করেন বস। আপনি যদি আমাকে পুরস্কারের যোগ্য মনে করেন তাহলে তো অবশ্যই নেওয়া যায়। তো তুই কি পুরস্কার নিবি? স্পেশাল পুরস্কার নাকি? আপনি যেটা ভালো মনে করেন বস, সেটাই অনেক আমার কাছে। ছেলেটি হাসি মুখে আলিফের দিকে তাকিয়ে রইল। আলিফ নিজের ড্রয়ের থেকে বন্দুক বের করলো এবং ছেলেটির দিকে তাক করলো। এটা আপনি কি করছেন বস? আমার দিকে বন্দুক তাক করছেন? আমি তো আপনার খাস লোক। আপনার এত কোটি টাকা দামের ড্রাগস নিয়ে এসে দিলাম, আর আপনি আমার দিকে বন্দুক তাক করে আছেন। তুই তো বললি যে তুই পুরস্কার নিবি, তাও আবার স্পেশাল। সেই জন্য তো আমরা পছন্দের বন্ধুটাকে বের করতে হলো। তাছাড়া তুই যে সুন্দর কাজ করেছিস, এটার জন্য তোকে তোর এই পুরস্কারই পাওয়া উচিত। ছেলেটি অনেক আপত্তি মিনতি করতে লাগলো নিজের বসের কাছে, কিন্তু আলিফ এটা শুনলো না। ছেলেটির মাথা বরাবর শুট করে দিল। সাথে সাথে ধপাস করে সে মাটিতে পড়ে গেল। আলিফ বন্দুক আবার রেখে দিল এবং ড্রাগসগুলো ব্যাগে ভরে পাশে রাখলো। নিজে 2 জন লোককে ভেতরে রাখলো। তাড়াতাড়ি কেউ এসে এই লাশ বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আয়, যেন কুকুরে বা মাছে কুমিরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। ঠিক আছে বস, কিন্তু সে আপনাকে খুব খাস লোক ছিল, তাহলে আপনি তাকে মারলেন কেন বস? সেই কৌতুক তোকে দিয়ে হবে নাকি? তোকে সেই কাজ করতে বললাম, সেটা করে ফেল, না হলে এই পর্যন্ত তুইও ওপরে চলে যাবি। আলিফ প্রচন্ড রেগে সেই ছেলেকে বলল। ভয় পেয়ে গেল। মাটিতে পড়ে থাকা লাশটি তুলে দিয়ে সে রুম ত্যাগ করলো। আলিফ ফোন বের করে কোন এক ব্যক্তিকে ফোন দিল। তারপর সকালে মারুফ আর নিয়াম ঘুম থেকে উঠে দেখলো যে মাহিম বারান্দায় বসে আছে। এই শীতে সকালে এত তাড়াতাড়ি ওঠা দেখে অবাক হলো। কি হলো, তুমি এত কি চিন্তা করছো? আর এই শীতের সকালে এত তাড়াতাড়ি কেন উঠেছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। তুমি তো শীতে কাঁপছো, তাড়াতাড়ি রুমের ভিতরে গিয়ে ল্যাপের ভিতরে শুয়ে পড়ো। সেটা দরকার হবে না ভাইয়ারা, আপনারা আমার অনেক উপকার করেছেন। রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা রাত থাকতে দিয়েছেন, এটার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে রাতে যে কি হতো সেটা বুঝতে পারছি না। হয়তো কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে যেতাম। মাহিম কথাগুলো বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা দেখে তারা 2 জন তো তাড়াতাড়ি করে মাহিমের কাছে চলে আসলো এবং ধরে তাকে রুমের ভেতর নিয়ে বিছানায় শুয়ে দিল। মারুফ তার মাথায় হাত দিয়ে দেখলো যে গায়ে অনেক জ্বর, হয়তো জ্বর রাতে এসেছে। তারা 2 জন টের পায়নি। আরে এই ছেলেটির গায়ে তো অনেক জ্বর, এইভাবে সেই বাইরে যাবে কিভাবে? তার চেয়ে বরং তুই এখানে অপেক্ষা কর, আমি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। ওইটা খেয়ে ছেলেটিকে ন্যাপা বড়ি খেয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি আসিস। নিয়াম চলে গেল। মারুফ মাহিমের মাথায় জল পড়তে দিতে লাগলো। রোজ রোজ এত রাত করে বাসায় ফিরলে কার না রাগ হয়? মেয়ে মানুষ তুই, মেয়েদের মতন চলাফেরা করবে সেটা না করে বাপ ভাইয়ের মতো গুন্ডাগিরি করে বেড়াস কেন? এই যে এত সকালে খেয়ে বের হবে আর সেই রাত 10টা 12টা কত রাতে ফিরবে ঠিক নেই। রেহেনা সাদকে উপরের কথাগুলো বলল, কিন্তু খাবার টেবিলে বসে সাদ কথাগুলো শুনেও না শোনার ভান করলো, কারণ প্রতিদিনই এই কথা তাকে শুনতে হয়। আল্লাহ, এটা আমাকে কেমন মেয়ে দিলে? আমার মতন তো একদমই হয়নি, বাপ ভাইয়ের মতো গুন্ডা হয়েছে, খুন খারাপি ছাড়া কিছুই বুঝে না। আরে তুই কি বুঝিস না যে মেয়েদের একটা সংসার বলতে জিনিস আছে? তুই কি বিয়ে শাদী কখনো করবি না? উফ, দেখো মা, আমাকে প্রতিদিন এসব বললে একটুও ভালো লাগে না। দেখো, একদিন কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রেহানা, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তুমি আমার মেয়েকে এত জ্ঞান দিচ্ছ কেন?
পরের বার যদি এমন ভুল করো তাহলে এর পরিমাণ কিন্তু একটুও ভালো হবে না। আমার মা যেটা ইচ্ছে সে সেটা করবে। সে হচ্ছে লেডি মাফিয়া। এই মাফিয়া জগৎটাই একদিন দেখবে তোমাদের ধ্বংস করে দিচ্ছে। আমি তো কিছু বলতে পারি না তোমাদের, কিন্তু একদিন আসবে যেদিন দেখবে তোমাদের উপরে কেউ আসবে। সেটা কখনো ভাবে না, আর এইসব কথা শুনতে চাচ্ছে না। আবার যদি আমার সামনে মাফিয়ার কথা চলে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা তিনজন যা ইচ্ছে সেটাই করো গিয়ে, আমার কিচ্ছু বলার নেই। আমি তো আর কেউ নই, কিন্তু যেদিন এইসব দেখে দেখে খুব বিরক্ত হয়ে যাব সেদিন তোমাদের ছেড়ে আমি নিজেই চলে যাব। তোমরা আমাকে কি আর ছেড়ে দেবে? রেহেনা বেগম কান্না করতে করতে কিচেনে চলে গেল, আর তারা কি তিনজন মনের সাধনে খেতে লাগলো। রবিউল চৌধুরী একজন এমপি এবং তার মেয়ে সাদ এবং ছেলে আকাশ, তিনজনে মাফিয়া জগতে থাকে। খুন খারাপি সব সময় তাদের সাথে লেগেই থাকে। তোমার কাজ কাম কেমন চলছে? কোনো লোক লাগবে নাকি? সেটার কোনো দরকার নেই বাবা। আমি হলাম এই দেশের বাঘিনী। আমার সামনে যে পড়বে সে ভয় থরথর করে কাঁপতে থাকবে। এটা একদম ঠিক বলেছো তুমি। হচ্ছ বাঘের বাচ্চা। তোমার ভালো কাজগুলো থেকে আমার খুব ভালো লাগে। তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু বলবে। আর তোর ভাইকে দেখিস, সে একটি গাধা, কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়। নিজের বাবার কথা শুনে আকাশ মুচকি হাসলো। সেই মুচকি হাসার কারণ সাদ বোঝে না, কিন্তু রবিউল চৌধুরী ঠিকই বুঝে গেলেন। ঠিক আছে। সাদ চলে গেলে আকাশ তার বাবাকে বলল, আচ্ছা বাবা, তুমি আমাদের কাজের কথা সাদেককে কেন বলো না? তাকে যদি আমাদের দলে মিলিয়ে নেই তাহলে তো আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। ওর জন্য আমাদের কাজে বাধা পেতে হয় না, ওরে ওর মতো চলতে দে। সে একদম তোর মায়ের মতন, একদম ভালো মানুষ। আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সারাদিন মাহিম শুয়ে আছে। তার জ্বর এখন অনেকটা কম, কিন্তু শরীর অনেকটা ব্যথা। মারুফ আর নিয়াম তার জন্য অনেক কিছুই করেছে, সেটা মাহিম ভালো করেই বুঝতে পারছে। আপনারা দুজন যদি না থাকতেন তাহলে এই ঢাকা শহর আমি যে কি করতাম কিছু বুঝতে পারতাম না। ভাগ্যটা সহায় ছিল, তাই হয়তো আল্লাহ আপনাদের সাথে আমার দেখা করে দিয়েছে কোনো একভাবে। তোমার মতন আমরাও এক সময় এই ঢাকা শহরে এসেছিলাম। এই ঢাকা শহরে কেউ কারো নয়, নিজেই যেটা করবা সেটাই। এখন তুমি বলো তো কোথায় যাবে? কোনো ঠিকানা আছে কি? আমার তো কোনো ফোন নেই যে যার বাসায় যাব তাকে ফোন করব। যে কাগজে তার বাসার ঠিকানা লেখা ছিল সেটা তো হারিয়ে গেছে। বুঝতে পারছি না এখন কোথায় যাব। দেখো, আমরা দুইজন ইনকাম করে পড়াশোনা করি এবং নিজেদের খরচ চলে। তোমাকে হয়তো আমরা একদিন রাখতে পারবো, কিন্তু সারা বছর তোমাকে আমরা রাখতে তো পারবো না। নিজের থাকার জায়গা এবং চলার ব্যবস্থা তোমাকে করে নিতে হবে। আপনারা তো আমার অনেক উপকার করলেন। যদি আরেকটা উপকার করতেন, আমার জন্য কোনো একটা বাড়ি ঠিক করে দিতেন বা কাজের ব্যবস্থা করে দিতেন। তুমি বাসা ভাড়ার কথা যতটা সহজে বলছো, এই ঢাকা শহরে ততটা সহজ নয়। ব্যাচেলরদের কোনোভাবেই বাসা ভাড়া দেওয়া হয় না। আমরা এখানে দুইজন থাকি কোনো রকম কষ্টের ব্যবস্থা করে, এক বড় ভাইয়ের সাথে কথা বলে। তাহলে আপনিও সেই ব্যবস্থা করে দেন আমাকে। মাহিম, তুমি যেটা সহজে বলছো সেটা কোনোভাবেই সহজ নয়। তবুও আমরা দুইজন চেষ্টা করে দেখছি, তুমি রেস্ট নাও। মাহি মন খারাপ করে বসে রইল। মারুফ আর নিয়াম কি করবে তারা বুঝতে পারলো না। তারা দুইজন রুম থেকে বেরিয়ে বাইরে আসলো। একটু চায়ের দোকানে দুইজন দোকানদারের কাছে চা চাইলো। এখন কি করবি বল? মাহিম তো আমাদের মতন অসহায়, তাকে দিয়ে এখানে রেখে দিবি নাকি চলে যেতে বলবি? আমার মতে আমরা দুজন যেভাবে থাকছি সেভাবে রেখে দিই। ওর তো এই ঢাকা শহরে কেউ নেই। যখন কোনো পরিচিত লোককে পেয়ে যাবে তখন না হয় চলে যেতে বলবো। তুই যেটা বলছিস সেটা তো ঠিক আছে, কিন্তু তাকে খাওয়ানোর মতন অবস্থা আমাদের নেই। আমরা যেখানে কাজ করছি সেখানে না হয় একটা ব্যবস্থা করে দেব। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। আরে আরে, এই স্যার চলে এসেছে, তোরা কোথায়? নিজেদের মাঝে সবাই আড্ডা দিতেছিল। নিজেদের আড্ডা খানায় এমন সময় সেখানে লেডি মাফিয়া সাদ আসলো। এটা হলো সাদের আড্ডাখানা, যেখানে তারা বেশিরভাগ সময় কাটায়। রিয়ার কথা শুনে সবাই এক জায়গায় জড়ো হলো। যারা
বসে গল্প করছিল তারা সবাই চুপ হয়ে গেল। কিরে, তোর আজকে অন্য মুড লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলিস না, বাসায় আর থাকতে ভালো লাগে না। প্রত্যেক দিনেই মার এই একই কথা বলে যায়, সংসার সংসার সংসার। আমার এসব কথা একদমই ভালো লাগে না। আন্টি তো ভালো কথাই বলে, আমরা মেয়ে হয়ে জন্মেছি, একদিন না একদিন সংসার তো করতেই হবে। চুপ করা এসা, আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না, তাহলে তাদের সাথে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তাহলে আমাদেরকে তোর সাথে রেখেছিস কেন? তাছাড়া তুই তাহলে থার্ড জেন্ডার কাউকে বিয়ে করে ফেল, তাহলে আজ কত টাকা হবে এবং তোর কথা রাখাও হবে। আকিব, সাদ জোর করে বলল। সাদের কথা শুনে আকিব চুপ হয়ে গেল। আমি তোদের সাথে থাকি আর আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব, এটার মাঝে অনেক তফাৎ। ছেলেরা হচ্ছে নিখুঁত অভিনয় করে, এরা ভালোবাসে আবার ঠকাতেও খুব ভালো পারে। সাদ, এসব কথা রাখ, আমাদের তো এক জায়গায় যেতে হবে। তুই কি ভুলে গেছিস? তুই তো জানিস আমি মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যাই। এখন আমাদের কোথায় যেতে হবে সেটা তুই মুখ দিয়ে বল শুধু। উত্তরায় একটা ফ্ল্যাট তৈরি, সেখানে একটা মাফিয়া তার কাজে বাধা দিচ্ছে, এই জন্য মালিক আমাদেরকে সেখানে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি বের কর। সাদের কথা শুনে রিমন নিজের লোক ডেকে গাড়ি বের করতে বলো। এরপর রাতে তিনজন খাওয়া দাওয়া করছে। মাহিম কোনো কথা বলছে না, সে শুধু চুপচাপ করে বসে খাচ্ছে। কি বলবে, এখানে তো তার কিছু বলার নেই। বলতে পারেন ভাগ্য লটারির জোরে আমি এখানে চলে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক শখ ছিল, আর সেই হিসেব তৃতীয় বর্ষের কোনো রকম ভাবে কপালের জোরে চলে এসেছিলাম। গ্রামে আমার বলতে কিছুই নেই, যা ছিল সব নিলামে উঠে গেছে। তুমি এখানে কারোর বাসায় আসতে চেয়েছিলে? আমি তো এখানে থাকতে চেয়েছিলাম এক চাচার বাসায়, কিন্তু সেই ঠিকানা তো আমি হারিয়ে ফেলেছি। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? কারণ আমরা দুইজন দ্বিতীয় বর্ষে পড়ি, আর তুমি আমাদের সাথে এখানে থাকতে পারো, কিন্তু তোমার নিজের খরচ নিজে চালাতে হবে। সেটা কি তুমি পারবে? আপনাদের যদি আমাকে কাজের খোঁজ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি নিজে খরচ নিজে চালাতে পারবো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা দুজন কালকে কাজে যাব, সেখানেই তোমার একটা কাজের ব্যবস্থা করে দিব। আপনাদের দুজনকে ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে। ধন্যবাদ দিতে হবে না, কিন্তু আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বললেন। আপনি নয়, আজ থেকে তুই বলে ডাকবি। সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে যাবে, সমস্যা নেই। আমি খুব খুশি হয়েছি আলিফ, তোমার কাজের জন্য তোমার লোকগুলো আমার কাজগুলোকে খুব ভালোভাবে করে দিচ্ছে। এই জন্য আমি তোমাকে সব সময় আমার সাথে রেখেছি। আমি চাই যে পরের ডিলগুলো যেন আরো তাড়াতাড়ি সম্পূর্ণভাবে হয়। আপনি চিন্তা করবেন না বস, আমি আলিফ সব সময় আপনার বেহায় হাজির। আপনি শুধু আমাকে হুকুম করবেন। মিয়ানমারের বর্ডার দিয়ে মালয়েশিয়ার এক জাহাজে করে 500 মেয়ে পাচার করা হবে। সেই মেয়েগুলো যেন তাড়াতাড়ি জোগাড় হয়ে যায়। ঠিক আছে বস, আমি এখন আসি। আলিফ চলে গেলে সেই অন্ধকারে থাকা লোকটি কিছু একটা ভেবে মুচকে হাসলো। অন্ধকারের ভেতরে আরো একজন বেরিয়ে আসলো, আর যার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আপনি অনেক শিয়ানা, নিজেই অন্ধকারে থেকে কিভাবে কাজগুলো করে নিতে হয় আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার সাথে থাক আর বুঝতে পারবি আমি কিভাবে রাজনীতিতে ঢুকে এই পুরো দেশটাকেই কন্ট্রোল করার চেষ্টা করছি। আমিও তো আপনার থেকে সবকিছু শিখতে চাই। সময় আর সুযোগ সবকিছুই শিখে যাবে, কেউ আমাদের আটকাতে পারবে না। আর না সেই রকস্টার কিং MK কে আটকাতে পারবে? সে আর কিভাবে আটকাবে, সে তো অনেক আগেই মারা গেছে, তার অস্তিত্ব বলতে তো আর কিছুই নেই। দুইজন কথা বলতে লাগলো এবং বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করতে লাগলো। এদের মাঝে কি সম্পর্ক সেটা এখনো অজানা। একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, কাঁধে তার ছোট্ট ব্যাগ। ঢাকা শহরে অনেক জায়গায় নিরিবিলি, আবার অনেক জায়গায় অনেক মানুষজন থাকে। মেয়েটি যখন একটি গলির মাঝে চলে আসলো, এমন সময় সেই মেয়েটির চিৎকার শোনা গেল। এরপর সব নিস্তব্ধ, কোনো কথা নেই। সেই গলির ভেতরে কি হয়েছে
সেটা অজানা হয়তো মেয়েটি আর। সাত তার নিজের গাড়িতে করে সে কাঙ্ক্ষিত বিল্ডিং এর সামনে চলে আসলো, যেটা তৈরি হচ্ছে। রিমন গাড়ি চালাচ্ছে এবং পাশে সাত বসে আছে এবং গাড়ির পেছনে অনেকে বসে আছে। গাড়ি আসার সাথে সাথে বিল্ডিং এর মালিক নিচে নেমে আসলো। গাড়ি থেকে সাত ও বাকিরা নামলো। আপনারা চলে এসেছেন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। কি সমস্যা? আপনারা এই বিল্ডিংটা নিতে চাচ্ছেন এবং কেন? সেটা তো জানি না, কিন্তু ম্যাম এই বিল্ডিংটার কাজ আমি অনেক দিন ধরে করছি, কিন্তু এক লোক আমার থেকে অনেক বেশি পরিমাণে ভাগ চাইছে। নাম কি তার? একবার ম্যামের কাছে বল, তখন তার কাছে দেখে নিবি। তার নাম সাগর, আর তিনি 50% ভাগ এই বিল্ডিং থেকে চাইছে। আমি যদি সব দিয়ে দেই তাহলে আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন বলো, সে টাকা নিতে কখন আসবে? এই তো দুপুরের সময় আসবে সে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, সে আসুক। মালিক ভেতরে চলে গেল। বিল্ডিং এর সামনে একটি দোকানে ছিল। সেই দোকানের বসেই সাদ ও তার সাথে থাকার লোকগুলো চা খেতে লাগলো। এমন সময় সেখানে 2-3টি গাড়ি করে লোক আসলো। গাড়ি থেকে লিডার টাইপের সাগর নামলো এবং তার সাথে সব বখাটে ছেলেগুলো নামলো। কিরে, আবার কাজ শুরু করে দিয়েছিস? তোদের বলেছিলাম না আমার ভাগের টাকাটা না দিলে এখানে কোনো কাজ হবে না। তবু তো সাহস তো কম নয়। সাগর চিল্লাতে চিল্লাতে ডাকতে লাগলো। সাগরের ডাক শুনে সবাই কাজ বন্ধ করে দিল এবং মালিক বিল্ডিং থেকে বেরিয়ে আসলো। মনে হচ্ছে তোর জানের কোনো মায়া দয়া নেই। তোকে বলেছিলাম যে এই কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হবে তখন যখন তুই আমাদেরকে টাকা দিবি। আপনি কিন্তু একদম ভালো করছেন না। এই কনস্ট্রাকশন বিল্ডিং এর ভাগের টাকা শুধু 10% যাবে, আর সেটাও লেডি মাফিয়া কুইন সাদের কাছে। সব জায়গায় এই শার্ট লেডি মাফিয়া কোন সাই যেই হোক না কেন, এটা আমার দেখার বিষয় নয়। আমার ভাগের টাকাটা আগে আমাকে দিবি, না হলে তোকে আজ জ্যান্ত পুঁতে ফেলে দিব। আরে ভাই, তুই কি সাতকে চিনিস না? তোর এলাকায় এসে তুই পরিমাণের চেয়েও বেশি টাকা চাচ্ছিস, তারপরও তোর মনে কোনো ভয় দেখছি না। আকিব এসে সেটা বলল। আকিবের কথা শুনে সাগর অট্ট হাসিতে ফেটে পড়লো। মনে হচ্ছে যেন কোনো জিনিস যোগ বলেছে। শোন, এই সাজকে ভয় পাওয়ার মতন আমি সাগর নয়। সাজ যাই হোক না কেন, এটা আমার দেখার বিষয় নয়। তোদের সাজ এখনো আমার সামনে পড়েনি, এই জন্য বেঁচে আছে। এই স্বাদের পিছনে অনেকেই কথা বলতে পারে, কিন্তু সামনে পড়লেই সবার প্যান্ট ভিজিয়ে ফেলে। কথাগুলো বলতে বলতে সাদ সেই দোকান থেকে বেরিয়ে আসলো। সাদের কথা শুনে সাগর সেদিকে তাকালো এবং দেখতে পাইলো যে সাদ চোখে চশমা দিয়ে পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদ নিজের চোখে চশমা খুলে শার্টের বোতামের সাথে রেখে দিল। হাঁটতে হাঁটতে সে সাগরের সামনে চলে আসলো। এরপর সাগরের কাঁধে হাত রাখলো। তুই বড় হয়ে গেছিস দেখছি। এই লাইনে কিছুদিন এসে অনেকবার বেড়ে গেছিস। আমার এলাকায় এসে তুই 2 নাম্বারই কাজ করিস। তুই চাঁদা তুলিস, আর কনস্ট্রাকশনের বিল্ডিং এর টাকার অর্ধেক টাকা তুই নিয়ে নিবি। তাহলে সেই মালিক কিভাবে বাঁচবে? দেখ, আমি তোর সাথে ঝামেলা করতে চাই না, তাই এখান থেকে চলে যা। আমি হলাম লেডি মাফিয়া কুইন। আমি কখনো পিছু হতে শিখিনি। আর তুই হয়তো আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমার ভয়াবহতা সম্পর্কে। আমি জানতেও চাই না যে তুই কতটা ভয়াবহতা। তুই এখান থেকে চলে যা। আমার কাঁধে বাধা দিতে আসিস না, তাহলে তোর গর্দান নেমে যাবে। মেয়ে হয়ে জন্মেছিস, ঘরে গিয়ে সংসার কর। ওর কথা শুনে সব বখাটে ছেলেগুলো হাসতে লাগলো। তারা সবকিছু করে খুব সহজে মনে করেছে, কিন্তু সাদ ভেতরে ভেতরে অনেক রেগে আছে, কারণ তাকে মেয়ে বলে সম্বোধন করেছে এবং ঘরে সংসার করতে বলেছে। তোর সাহস কি করে হলো আমাকে এসব কথা শোনাবার? তোকে আমি কিছু বলিনি তাই বলে এই না যে আমি তোকে ছেড়ে দেব। তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই অত ভালো করে খোঁজ নিসনি যে এই সাদকে। এই সাধের নাম শুনে ঢাকা শহর এমনকি বাইরের মানুষরা থরথর করে কাঁপে। আর তুই কিনা এই কয়েকটা গুন্ডা পান্ডা নিয়ে এসে আমার মুখের উপর কথা বলছিস। তুই সামান্য একটা মেয়ে হয়ে আমাকে থাপ্পড় মারছিস। তুই হয়তো জানিস না এই সাগরকে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এই ছেলেটারে।
সাগরের কথা শুনে তার বখাটে লোকগুলো সাতকে এবং তার লোকে মারতে গেল, কিন্তু তারা জানে না যে সাত কখনো একলা যায় না, আর না সাতকে মারা সম্ভব। সাদের সাথে থাকা লোকগুলো নিজেদের বন্দুক বের করে শট শট করে গুলি করে সবাইকে মেরে ফেললো। নতুন কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে শুধু লাশ এবং রক্তে ভেসে যাচ্ছে। সাত রিমনের দিকে হাত বাড়িয়ে দিল। রিমন বুঝে গেল যে সাত কি চাচ্ছে। রিমন নিজের বন্দুকটি সাদের দিকে ধরিয়ে দিল। তুই কি আমাকে পাতি মস্তান মনে করেছিস যে তুই আমাকে গুন্ডা পান্ডা নিয়ে এসে থ্রেট দিবি আর আমি তোকে কিচ্ছু বলবো না? তুই ভুল জায়গায় এসে পাঙ্গা নিচ্ছিস। তুই এই সাথের এলাকায় এসে মস্তানিগিরি করছিস। তোকে আমি কিভাবে ছেড়ে দিই? যদি তুই প্রথমে এখান থেকে চলে যেতিস তাহলে হয়তো জানে বেঁচে যেতিস, কিন্তু এখন 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 আর বাঁচবি না। কথাটি বলে সাত নিজের বন্দুকটি দিয়ে সাগরের হাঁটু বরাবর গুলি করলো। গুলি লাগার সাথে সাথে সাগর চিৎকার করতে লাগলো। এই তো, এই চিৎকারই আমি তো শুনতে চেয়েছি। তোর গলা দিয়ে আমাকে সংসার করতে বলিস, সেই গলায় আমি তোর চিৎকার শুনতে চাই। আরো জোরে 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 চিৎকার কর। সাত রাগে উন্মাদ হয়ে গেছে। রিয়া সেটা দেখে তার কাছে এগিয়ে আসলো এবং সাতকে হাইপার হতে নিষেধ করলো। সাত যত স্বভাব নিজেকে শান্ত রেখে আবার সাগরের সামনে দাঁড়ালো। আমি যদি এখন তোকে ছেড়ে দিই তাহলে অন্য ছোট আগাছা মস্তানগুলো ভাববে আমার শক্তি কমে গেছে, তাই আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে জানে মেরে দেব। তাহলে ছোট ছোট আগাছাগুলো বুঝে যাবে যে সাদ একজন লেডি মাফিয়া কুইন, যে কখনো শেষ হবার নয়, যার শক্তির ধারের কাছে কেউ নেই। এটা বলে গালির ভেতর বন্দুকটি ঢুকিয়ে দিয়ে সাত ট্রিগারে চাপ দিল। সাথে একটি গুলি গলা ভেদ করে বেরিয়ে গেল সাগরে। এখানেই সাগর মারা গেল। সাত সাগরকে মেরে রিল্যাক্স হয়ে নিজের গাড়ির ডিকির ওপর বসলো। ইশারা দিয়ে একজনকে ঠান্ডা পানি নিয়ে আসতে বলল। আকিব দোকান থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো। সাত হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে বলতেছিলে নতুন গল্প নিয়ে আসতে। সো আজকে আমাদের গল্পটি পুরোপুরি নতুন ছিল এবং এই গল্পটি রানিং এবং এই গল্পটির কাজ চলতেছে। পরবর্তী পর্ব লেখা হইলে আমরা অবশ্যই কাজ করব এবং আপনাদের জন্য এই গল্পটার পরবর্তী পর্ব নিয়ে আসবো। সো এনজয় দ্য স্টোরি। পৃথিবীটা বড়ই অদ্ভুত, আর সেই পৃথিবীতে বাস করা মানুষগুলো আরো বেশি অদ্ভুত। গিরগিটি যতটা রং পাল্টায় তার থেকে বেশি রং পাল্টায় মানুষ। পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচে না, কিন্তু এই পৃথিবীতে মানুষ অপকর্ম করতে ব্যস্ত। 100 জনের ভেতরে 99 জন খারাপ কাজ করছে, কিন্তু তাদের ঠেকানোর মতো কেউ নেই। কারণ যে একজন ভালো মানুষ আছে তাদেরকে ঠকিয়ে রেখেছে এই মানুষগুলো। ধনী ব্যক্তিরা তো গরিবকে দেখতে পারে না, তাদের রক্ত চুষে ধনীরা আরো বেশি ধনী হচ্ছে। পেছনে 2 জন দাঁড়িয়ে আছে আর সামনে একজন মাস্ক পরে দাঁড়িয়ে আছে, যাকে দেখে চেনো অসম্ভব। মুখে তার সিগারেটটি টেনে ধোয়া আকাশে ছেড়ে দিচ্ছে। পেছনে 2 জন দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সামনের ব্যক্তির কথা শোনার অপেক্ষায় আছে তারা। এভাবে অনেক সময় যাওয়ার পর পেছনে 2 জন খুবই বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারলো না। সামনের লোকটি সিগারেটটি শেষ করে সিগারেটের বাকি অংশ পায়ের নিচে ফেলে দিল এবং পিষে ফেললো। সিগারেট খাওয়া শেষ হলে লোকটি এবার বাকি 2 জনের দিকে তাকালো। তাদের দিকে কিছু সময় তাকিয়ে থাকিয়ে বলতে লাগলো, তোমাদের কি প্রচন্ড বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে কিচ্ছু করার নেই, আমার কাছে থাকতে হলে একটু বিরক্ত তো সহ্য করতেই হবে। সমস্যা নেই ভাই, বিরক্ত লাগুক বা রাগ হোক, আমরা সবসময় আপনার সঙ্গ দিতে রাজি আছি। আপনি আছেন বলেই তো আমরা পৃথিবীতে বেঁচে আছি। হঠাৎ কি মনে করে ভাই আমাদের দুজনকে আলাদা করে ডাকলেন? কোনো সমস্যা হয়েছে কি নাকি আবার কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে হবে? আপনি শুধু আদেশ করুন, আমরা এখনই তাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। আজ কাউকে তুলে নিয়ে আসতে হবে না,
আমি তোদের দুজনকে ডেকেছি এই জন্য, কারণ আমার একটি কাজ করে দিতে হবে আবার। আপনার কাজের জন্য আমরা সবসময় উপস্থিত ভাই, আপনি শুধু আদেশ করুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে অ্যাডমিশন নিতে চাই। কিন্তু ভাই এখন সেখানে কিভাবে? আমার জানা মতে তো সেখানে 3rd ইয়ারের কোনোভাবে অ্যাডমিশন নেওয়া সম্ভব না। এনকে এর কথা শুনে এমকে তার দিকে তাকালো। তার তাকানো দেখে দুইজন মাথা নিচু করে রইল। তোরা হয়তো ভুলে গেছিস আমি কে, আর তোরা আমার লোক, আর তোরাই কিনা সম্ভব নয় কথাটি ব্যবহার করছিস। হ্যাঁ, তোদের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি। ধমক দিয়ে কথা বলল। তার ধমক শুনে দুইজন একটু কেঁপে উঠল। দুইজন এমকে এর দিকে তাকিয়ে মাপ চেয়ে নিল। তোদের মুখে যেন আর এমন কথা না শুনি। সিংহের সাথে চলিস, সব সময় সিংহের মতো আচরণ করবি। আমি যেটা বলেছি মনে সেটা করতে হবে, বুঝতে পেরেছিস তোরা? আমি 1 সপ্তাহের মধ্যে আমার কাজটি দেখতে চাই এবং ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখতে চাই। তোরা কি কাজটি করতে পারবি নাকি আমাকে এই কাজটি করে দিতে হবে? হ্যাঁ, না না ভাই, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। একবার যখন আমাদের আদেশ করেছেন তখন ঠিক কাজটি করে ফেলবো, আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি কাজটি কর। আমি এখন যাচ্ছি, খুব তাড়াতাড়ি যেন আমার কাজটি হয়ে যায়। এমকে কথাটি বলে সেখান থেকে চলে গেল। আর সেই রূপে দাঁড়িয়ে রইল এনকে আর আর কে। 1 সপ্তাহ পর ঢাকা সিটি। ঢাকা সিটি এমন একটি জায়গা যেখানে জনসংখ্যা সব থেকে বেশি বাংলাদেশের। এছাড়াও অনেক জনগণ এখানে বাস করে। শিক্ষিত মানুষের কর্মস্থল মানে ঢাকা। কেউ কারো নয়। যদি কেউ বিপদে পড়ে তাহলে কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসবে না। যদিও করতে আসে তাহলে হাতে গোনা 2-1টা। সন্ধ্যা 7টা বাজে। কমলাপুর স্টেশনে এসে একটি ট্রেন থামলো। ট্রেন থেকে এক এক করে সব মানুষ নামতে লাগলো। যে স্টেশনে একটু আগে কোনো ভিড় ছিল না, আর ট্রেনটি আসার সাথে সাথে স্টেশনে ভিড়ে ভরে গেল। মানুষজন তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে লাগলো, আবার অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে লাগলো। কাঁধে একটি ব্যাগ নিয়ে, পুরনো একটি শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, পায়ে কম দামে একটি স্যান্ডেল, বোকাশোকা একটি ছেলে ট্রেনের বগি থেকে নামলো। নেমে সে কোন দিকে যাবে বুঝতে পারলো না। চারপাশে তাকিয়ে ভাবতে লাগলো যে সে কোন দিকে যাবে। কাউকে যে জিজ্ঞেস করবে তাও করতে পারছে না, কারণ সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। ছেলেটি একটু হাঁটতে হাঁটতে হোকারের কাছে গেল। হ্যালো ভাইয়া, আমি মাহিম। দূর মিয়া, আপনি মাহিম তো আমি কি করব? আপনি যেই হন না কেন সেটাই আমার কোনো যায় আসে না। যদি বাদাম নেন তো টাকা দেন, আর না হলে এখান থেকে তাড়াতাড়ি যান, অযথা আমাকে বিরক্ত করবেন না। মাহিমকে আর কোনো কথা বলতে না দিয়ে বাদামওয়ালা সেখান থেকে চলে গেল, কারণ তার এখন মূল কাজ বাদাম বিক্রি করা, আর বাদাম বিক্রি করে তার সংসার চলে। ভিড়ের মাঝে মাহিম কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। স্টেশনের একটি বেঞ্চে গিয়ে কিছু সময় বসে রইল। ট্রেন সেই স্টেশন ছেড়ে চলে গেল। যে যার গন্তব্যে চলে গেল। কিছু সময়ের মাঝে টেনশন ফাঁকা হয়ে গেল। এমন সময় সেখানে একটি 11 বছরের বাচ্চা আসলো এবং মাহিমের পাশে বসে পড়ল। ছেলেটির হাতে কিছু কলম আর বই, হয়তো স্টেশনে এইসব বিক্রি করে তার জীবন চলে। ভাইয়া একটা কলম আর খাতা নিন, সারাদিন তেমন আর বিক্রি হয়নি। আপনি যদি একটা খাতা আর কলম নিতেন তাহলে খুব উপকার হতো। সেই টাকা দিয়ে আমি আমার ছোট বোনের জন্য একটা পাউরুটি আর কলা কিনে নিয়ে যাব। তুমি কেন এসব বিক্রি করছো? তোমার বাবা আর মা কোথায়? আমার বাবা আমাদের সাথে থাকেন না, আর আমার মা অসুস্থ। তিনি আগে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে আমাদের সংসার চলতো সারাদিন, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাকে এই কাজ করতে হচ্ছে। আমার জন্য ওষুধ কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যদি বিক্রি না হয় তাহলে রাতের খাবার আমাদের জুটবে না। তার কথা শুনে মাহিম একটি খাতা আর কলম নিয়ে নিল। কি যেন ভেবে সেটি তার ব্যাগের ভিতরে রেখে দিল। আপনাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন। হ্যাঁ রে, আমি আজকে ঢাকায় এসেছি, কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না। সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। এই ঢাকা শহরে কেউ আপন নয়, যে যার কাজ করতেই ব্যস্ত। আর আপনি কাউকে বিশ্বাস করবেন না। যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ঠকিয়ে দেবে, তাই সাবধানে চলবে। তুই ছোট হলে কি হবে?
তুই অনেক বড়দের মতন কথা বলছিস দেখছি। চলতে চলতে সব কিছুই বুঝতে শিখে গেছে ভাইয়া। দুমুঠো খাবার খাওয়ার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় আমার মতন ছেলেটাই বুঝে শুধু। ছেলেটির কথায় মাহিম তার মাথায় হাত দিল, তারপর কিছু একটা ভাবতে লাগলো। কি ভাবছে সেটা সবার অজানা। তুই কি আমাকে বলতে পারবি এই ঠিকানাটা কোথায়? মাহিম একটি কাগজ বের করে ছেলেটির সামনে দেখালো, কিন্তু ছেলেটি কিছু বলতে পারলো না, কারণ সে পড়াশোনা কিছুই জানে না। দুঃখিত ভাইয়া, আমি কিছুই জানি না, কারণ আমি পড়াশোনা করিনি কখনো। আপনি অন্যজনকে দেখান। ঠিক আছে, সমস্যা নেই। তোর বাড়ির ঠিকানা বল, সময় করে আমি একদিন তোর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে। ছেলেটি মাহিমকে তার বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে দূরে চলে গেল, কারণ তাকে তার কলম ও খাতাগুলো বিক্রয় করতে হবে। মাহিম সেই জায়গা থেকে উঠে স্টেশন থেকে বাইরে চলে আসলো। এমন সময় সেখানে একটি গাড়ি আসলো এবং মাহিমকে জোর করে সেই গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ঢাকা শহর খুবই ব্যস্ত শহর। নতুন শহরে এসেছে মাহিম, কিছুই চেনে না। স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে যাবে সে বুঝতে পারলো না। চারপাশে রাতের অন্ধকার, শুধু দোকানের লাইট জ্বলছে। ভিড়ের মাঝে সবাই নিজের কাজ করতে ব্যস্ত। এমন সময় মাহিমের সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশধারী কয়েকজন লোক নামলো এবং মাহিমকে মুখে একটি কালো কাপড় পরিয়ে দিয়ে গাড়িতে তুলে নিল। মাহিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, সে ব্যর্থ হলো, কারণ 2-3 জনের সাথে নিজের শক্তির সাথে পেরে উঠছে না। অনেকভাবে নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কে আপনারা, আর আমাকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। এত বেশি বকবক করিস না, তোকে তো ছেড়ে দিব, কিন্তু তার আগে আমাদের বসের কাছে তোকে নিয়ে যাই। তোর অপরাধের শাস্তি তুই পাবি। আমাদের বস যেটা বলবে আমরা সেটাই করব। এখন বেশি কথা বলিস না, তাহলে কিন্তু একটি বুলেটও মিস যাবে না। লোকগুলো মাহিমকে নিয়ে একটি গোডাউনের সামনে আসলো। গোডাউনের থেকে নামিয়ে তার ভেতরে নিয়ে গেল এবং একটি চেয়ারের সাথে বেঁধে দিল। চারপাশের গোল হয়ে সবাই অপেক্ষা করতে লাগলো। এমন সময় জিন্স প্যান্ট, গায়ে টি শার্ট, চোখে ব্ল্যাক চশমা, মাথায় বড় চুল বাঁধা একটি স্টাইলে মেয়ে প্রবেশ করলো, যাকে দেখে সবাই তার দিকে তাকালো। মেয়েটির পেছনে আরো 2-3 জন ছেলে মেয়ে আছে। মেয়েটির স্টাইল দেখেই বোঝা যাচ্ছে সে এই দলের লিডার। মেয়েটি এসে দেখলো যে চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে এবং সে খুব নড়াচড়া করছে নিজেকে ছাড়ানোর জন্য। কিরে, তোরাই কাকে তুলে এনেছিস? এত নড়াচড়া করছে কেন? তোরা কি ওকে অজ্ঞান করিসনি? এত ষড়ের মতো লাফালাফি করছে কেন? কুইন, তাকে নিয়ে আসার পর থেকে এমন করছে, আমরা কিছু বলিনি, শুধু আপনি নিষেধ করেছেন বলে। খুব ভালো কাজ করেছিস তোরা। এর সাথে কি কোনো ব্যাগ ছিল নাকি? থাকলে সেটা নিয়ে আয়, দেখি আমার এলাকায় গিয়ে কিভাবে ড্রাগস পাচার করে। মেয়েটির কথা শুনে একটি লোক গিয়ে মাহিমের সাথে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে আসলো। ব্যাগটি মেয়েটির পাশে থাকা আরো একজন নিল। আকিব, ভালো করে চেক করে দেখ কিছু পাস কিনা। এই ব্যাগে হয়তো সেই ড্রাগস পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এখন চেক করে দেখছি। আকিব ব্যাগের চেন খুলে এক এক করে জামা কাপড় বের করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটিকে পেল না। সাদ এবং বাকিরা যা লক্ষ্য করে দেখলো যে ব্যাগ থেকে শুধু পুরনো জামা কাপড় বের হচ্ছে। ভালো করে চেক করে দেখ, কাঙ্ক্ষিত জিনিসটা তো পাওয়ারই কথা। ব্যাগ থেকে তোমার সবকিছু বের করে ফেলছি, কিন্তু ড্রাগস তো পাচ্ছি না। এটা কিভাবে সম্ভব? আমি তো সঠিক খবরই পেয়েছিলাম যে স্টেশন থেকে একটা ব্যাগ কাঁধে এমন একটা ছেলে আসবে যার কাছে অনেকগুলো ড্রাগস থাকে। সাদ কথাগুলো বলে মাহিমের কাছে এগিয়ে গেল। মাহিমের দিকে ভালো করে নজর দিয়ে দেখলো যে তার গায়ে খুবই পুরনো পোশাক, পায়ের স্যান্ডেলও তেমন ভালো না। তোর কাছে কোনো ড্রাগস থাকলে তাড়াতাড়ি বের করে দে, নইলে আমি কিন্তু তোকে জানে মেরে দেবো। তুই যদি আমাদেরকে ড্রাগস দিয়ে দিস তাহলে আমি তোকে খুব কম যন্ত্রণা দিয়ে মারবো। মাহিমকে কারা কিডন্যাপ করে নিয়ে এসেছে এটা মাহিম জানে না, কিন্তু কিডন্যাপারের লিডার যে একজন মেয়ে হবে সেটা কখনো ভাবতে পারেনি। তারপর সে মনে মনে ভাবলো যে হয়তো ঢাকার মেয়ে এই জন্য এতটাই স্মার্ট। মাহিমের মনের ভেতর ভয় হতে লাগলো, যদি তাকে সত্যি মেরে দেয়
এই জন্য সে ভয়ে ভয়ে বলতে লাগলো,